চতুর্থ শতাব্দীর শেষের দিকে অথবা পঞ্চম শতাব্দীর শুরুর দিকে প্রতিষ্ঠিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, যা ছিল তক্ষশিলার পরেই বিশ্বের সর্বাধিক প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত রাজবংশ কর্তৃক। এবং গুপ্ত রাজবংশের প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্ত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বলে ঐতিহাসিকরা ধারণা করে থাকেন। চলুন বিস্তারিত জেনে আসা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বর্তমান ভারতের বিহার প্রদেশের রাজগিরে। নালন্দা ছিল মূলত একটি গ্রামের নাম এবং নামকরণের অনেকগুলো ধারণার মধ্যে একটি ধারণা হলো নালন্দা গ্রামের নামানুসারেই এর নামকরণ করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা শব্দের অর্থ দানে অকৃপণ। বিদ্যাদান ও বিস্তরণে নালন্দা সত্যি অকৃপণ ছিল। মাঝামাঝি সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ সম্রাট দ্বারা এবং শেষ পর্যায়ে বাংলার পাল রাজাদের দ্বারা পরিচালিত হয়। জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো কমপ্লেক্সটি লাল ইটের চওড়া এবং উঁচু দেয়াল দ্বারা সুরক্ষিত ছিল। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ছিল 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে কেবল 10% খনন করা হয়েছে, আর বাকি ধ্বংসাবশেষ এখনও মাটির নিচে রয়েছে। 420 থেকে 430 সালের দিকে যখন সমগ্র পৃথিবীতে ধর্মশিক্ষা বা পারিবারিকভাবে শিক্ষালাভের বাইরে তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুই হয়নি, ঠিক সেই সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় 10,000 ছাত্র ও 2,000 শিক্ষক নিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক আলোচিত এবং চিত্তাকর্ষক ভবনটি ছিল এর লাইব্রেরি। হাজার হাজার পবিত্র ও বিরল শাস্ত্রের জন্য গ্রন্থাগারটি নিজেই একটি বিশাল কমপ্লেক্স হিসাবে ব্যবহৃত হতো। একটি লাইব্রেরির ভবন 9 তলা উঁচু ছিল। ওই সময় বিশ্ববিদ্যালয়টিতে শব্দবিদ্যা, হেতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শনশাস্ত্র, ধর্মশাস্ত্র, বৌদ্ধ ধর্ম, জ্যোতির্বিজ্ঞান, গণিত, শরীরতত্ত্ববিদ্যা, সঙ্গীত, চিত্রকলা এই সকল বিষয়ে পড়ানো হতো। পশ্চিমা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তার বহু বছর পরে প্রতিষ্ঠিত হতে শুরু করে। কায়রোতে আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 972 সালে, যা নালন্দার প্রতিষ্ঠার প্রায় 550 বছর পরে। তারপর ইতালির বোলোনিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1088 সালে এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি 1096 সালে অস্তিত্ব লাভ করে, যা 1167 সাল থেকে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করে। বিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটির জন্ম হয় 1231 সালে। এছাড়াও আমেরিকার প্রথম বিশ্ববিদ্যালয় তথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1615 সালে প্রতিষ্ঠিত হয়। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় নালন্দার শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। থাকা, খাওয়া, চিকিৎসার সবই ছিল বিনামূল্যে। মূল্য ব্যয় বহন করতেন দেশের রাজা। জনসাধারণও স্বেচ্ছা প্রণোদিত হয়ে সন্ন্যাসী ও ছাত্রদের জন্য খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি দান করতেন। এখানে মূলত স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রদান করা হতো। ভর্তি পরীক্ষা ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, কারণ দেশি বিদেশি বহু শিক্ষার্থীর স্বপ্ন ছিল নালন্দায় পড়াশোনা করার। নালন্দায় পড়াশোনা অনেক বেশি শ্রুতি নির্ভর ছিল এবং শিক্ষার্থীদের চিন্তার জগৎকে প্রসারিত করাই ছিল তার উদ্দেশ্য। বস্তুগত প্রাপ্তি এই শিক্ষার উদ্দেশ্য ছিল না, বরং শিক্ষালাভের মূল উদ্দেশ্য ছিল নলেজ ফর নলেজ শেক। অনেক বেশি আলোচনা, যুক্তি, পাল্টা যুক্তির আশ্রয়ে অধ্যয়ন চলত। এবার ভাবুন তৎকালীন ভারতবর্ষ কতটা এগিয়ে ছিল আমাদের বঙ্গদেশ। ভারতের বিহার মানে যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, তা আমাদের বাংলা অঞ্চল থেকে খুব দূরে তো ছিলই না, বরং আমাদের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত ছিল। ঐতিহাসিক নিহারঞ্জন রায় তার বিখ্যাত বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থে লিখেছেন, নালন্দার মহাবিহারের সঙ্গে 6ম-7ম শতকীয় বাংলার জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষা দীক্ষার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বাংলার শিক্ষার্থী আচার্য রাজবংশ নালন্দা মহাবিহারের সংবর্ধনার যে প্রয়াস করিয়াছেন তাহা তুচ্ছ করিবার মতো নয়। এই মহাবিহারের মহাচার্য বিস্তৃত কীর্তি শিলভদ্র ছিলেন সমতটের ব্রাহ্মণ্য রাজবংশের অন্যতম সন্তান এবং তিনি ছিলেন হিউয়েন সাংয়ের গুরু।
একই গ্রন্থে ঐতিহাসিক নিহারঞ্জন রায় আরও উল্লেখ করেছেন, বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠাতাই তো ছিলেন পাল রাজ ধর্মপাল স্বয়ং, এবং অদন্তপুরী ও নালন্দায় এই পর্বের বিদ্যার্থী ও আচার্যদের অধিকাংশই ছিল বাঙালি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই শিলভদ্রই সমস্ত শাস্ত্র ও সূত্রের সুপণ্ডিত ছিলেন। এই বৌদ্ধ সন্ন্যাসী ও দার্শনিকের জন্ম 529 সালে এবং তিনি হিউয়েনসাংয়ের গুরু হিসাবে সবচেয়ে বেশি পরিচিত। হিউয়েনসাংয়ের বিবরণী থেকেই জানা যায়, শিলভদ্র 30 বছর বয়সে একটি ধর্মীয় বিতর্কে দক্ষিণ ভারতের একজন ব্রাহ্মণকে পরাজিত করার পর রাজা তাকে পুরস্কার হিসাবে একটি নগরীর রাজস্ব গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি গ্রহণ করেননি। পরে তিনি সেখানে শিলভদ্র বিহার নামে একটি মঠ স্থাপন করেছিলেন এবং সেই নগরের রাজস্ব দিয়ে এটি পরিচালনা করা হতো। পরে তিনি নালন্দায় চলে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এখানে অধ্যাপনা করেন। শিলভদ্রের কথা উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরও। তার শিক্ষাগ্রন্থের বিশ্ববিদ্যালয়ের রূপ প্রবন্ধে লিখেছেন, তিনি বাংলাদেশের কোনো এক স্থানের রাজা ছিলেন, রাজ্য ত্যাগ করে বেরিয়ে আসেন। এই সঙ্গে যারা শিক্ষাদান করতেন তাদের সকলের মধ্যে একলা কেবল ইনিই সমস্ত শাস্ত্র, সমস্ত সূত্র ব্যাখ্যা করতে পারতেন। শিলভদ্রের কথা বলতে গিয়ে একই প্রবন্ধে রবীন্দ্রনাথ আরও বলেছেন, সেকালে বৌদ্ধ ভারতের সঙ্গ ছিল নানা স্থানে। সেই সকল সঙ্গে সাধকেরা, শাস্ত্রজ্ঞেরা, তথ্যজ্ঞানীরা, শিষ্যেরা সমবেত হয়ে জ্ঞানের আলোক জ্বালিয়ে রাখতেন, বিদ্যার পুষ্টি সাধন করতেন। নালন্দা বিক্রমশিলা তাদেরই বিশ্বরূপ, তাদেরই স্বাভাবিক পরিণতি। একটি বিশ্ববিদ্যালয়ের মান কেমন তা অনেকখানি বোঝা যায় সেখান থেকে কেমন মানের শিক্ষার্থী বের হন এবং পরবর্তী জীবনে কতটা তার ছাপ রাখেন তা দিয়ে। এবার দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাচার্য শিলভদ্র ছাড়া বিখ্যাত আর কারা এই বিদ্যাপীঠে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে। 1. ধর্মপাল। হিউয়েনসাংয়ের বিবরণী অনুসারে ধর্মপালের জন্ম 490 সালে ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমে। তিনি একজন উচ্চপদস্থ অধিকারীর পুত্র এবং রাজার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিবাহের উৎসবের প্রাক্কালে তিনি পালিয়ে যান। তিনি নালন্দায় এসে আচার্য দিগনাগের ছাত্র হিসাবে পড়াশোনা করেছিলেন। তিনি যোগশাস্ত্রের পণ্ডিত ছিলেন এবং পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক পদে স্থলাভিষিক্ত হন এবং তিনি তার শেষ বছরগুলি বোধি গাছের কাছে কাটিয়েছিলেন এবং সেখানেই দেহত্যাগ করেন। ধর্মপাল একটি তথ্য উদ্ভাবন করেন এবং তা হল বাহ্যিক জিনিসের কোনো অস্তিত্ব নেই এবং চেতনাই কেবল অস্তিত্বশীল। আর্যভট্ট। আর্যভট্ট 476 সালে বর্তমান ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন এবং ভারতীয় গণিত ও ভারতীয় জ্যোতির্বিদ্যার শাস্ত্রীয় যুগের প্রথম গণিতবিদ, জ্যোতির্বিদদের মধ্যে প্রথম ছিলেন। তিনি একসময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিখ্যাত আর্য সিদ্ধান্ত এর প্রণেতা। সব কিছু ছাপিয়ে তার সবচেয়ে বড় অবদান হলো তিনি শূন্য আবিষ্কার করেন, যা পৃথিবীতে গণিত শাস্ত্রে একটি যুগান্তকারী আবিষ্কার। প্রাচীন ভারতীয় গণিতবিদ আর্যভট্টের এই কীর্তির কথা আমরা নিজেরা অনেকেই না জানলেও পশ্চিমা বিশ্ব কিন্তু ঠিকই জানে। আমাদের এই না জানার অন্যতম বড় একটি কারণ হচ্ছে কলোনিয়াল হ্যাংওভার, যে কারণে আমরা বিশেষ করে আধুনিক শিক্ষায় শিক্ষিত জনেরা মনে করি বাঙালি তথা ভারতীয়রা বরাবর অশিক্ষিতই ছিল আর ইংরেজরা এসে আমাদের শিক্ষিত হওয়ার সুযোগ করে দিয়ে গিয়েছে। আমরা আরও মনে করি ইংরেজরা আসার আগে আমাদের তৎকালীন ভারতের শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই ছিল না। অতীশ দীপঙ্কর আনুমানিক 980 সালে জন্মলাভ করেন বাংলার বিক্রমপুরের মানুষ জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর। 12 বছর বয়সে নালন্দায় তিনি ভর্তি হন এবং আচার্য বোধিভক্ত তাকে শ্রমণ রূপে দীক্ষা নেন। দীক্ষা গ্রহণের পর তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। নালন্দা থেকে 18 বছর বয়সে তিনি সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। নালন্দার শিক্ষকদের গভীর জ্ঞান চীন, কোরিয়া, জাপান, তিব্বত, মঙ্গোলিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো দূরবর্তী স্থানের পণ্ডিতদের আকর্ষণ করেছিল। এই বিদ্বানগণ এই অনন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, স্থাপত্যকলা এবং শেখার বিষয়ে নানা স্বাক্ষর রেখে গিয়েছেন। সর্বাধিক বিস্তারিত বিবরণগুলি চীনা পণ্ডিতদের কাছ থেকে এসেছে এবং এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হিউয়েনসাং, যার বিবরণী থেকেই নালন্দা সম্পর্কে সবচেয়ে ভালো জানা যায়। প্রাচীন ভারতের গুরুকুলে বা আশ্রমের শিক্ষায় একমাত্র শিক্ষালাভের অধিকার ছিল কেবল ব্রাহ্মণ সন্তানদের। বৌদ্ধবিহার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় সেই বাধা কেটে যায়।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টি চমৎকার ছিল তা হলো এর সর্বজনীনতা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পর্বে নালন্দা বিশ্ববিদ্যালয় কী করে ধ্বংস হয়েছিল তা বিস্তারিত তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।